সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকালে ভালোই আছো, নিরাপদে আছো। আমি অমিত সাহা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি এসেছি তোমাদের সাথে অধ্যায় 10 ত্রিকোণমিতিক এই সেকশনটা নিয়ে আলোচনা করতে, এবং আমরা আশা করব এই সেকশনটা অনেক মজায় মজায় শিখব। আমাদের মধ্যে একটা ভুল বা ভ্রান্ত ধারণা আছে যে আমরা গণিতটাকে শুধুমাত্র মুখস্থ করার জন্য করি, কিন্তু আসলে গণিতের ভিতরে যে কত মজা সেটা যখন আমরা এর টোটাল বিষয়টাকে ক্লিয়ারলি উপস্থাপন করতে পারবো বা বুঝতে পারবো বা অনুধাবন করতে পারবো, তখনই কিন্তু মূলত আমাদের এই বিষয়টা ফুটে ওঠে। তো দেখা যাক আমাদের আজকের টপিকে কি আছে। আজকে আমি অধ্যায় 10কে মূলত নৈবেত্তিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই নৈবেত্তিকে আমাদের মোট 6টা টাইপ নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমাদের প্রথম টাইপে আছে কিছু বেসিক ব্যাপার, সেটা হচ্ছে ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উল্লম্ব তল। আসলে বিষয়গুলো কি? ভূরেখায় বা আসলে কি, ভূতলে বা আসলে কি, ঊর্ধ্বরেখায় বা আসলে কি, ঊর্ধ্ব বা উল্লম্ব তলটা আসলে কি। ব্যাপারটা আসলে আমাদের কাছে খুবই সিম্পল। আমরা যদি মনে করে নিই যে এটা হচ্ছে আমাদের ভূমি বা মাটির যেই সারফেসটাকে আমরা বলি সেটা, এবং এখানে একটা সাপোজ গাছ আছে, ক্লিয়ার? তো দেখো, এই যে ভূমি বা মাটির যে স্তরটা, এটাকে যদি আমরা টোটাল মাটির যে সারফেসটা আছে এটাকে যদি আমরা মনে করে নিই যে এটা হচ্ছে আমাদের ভূতল, তাহলে আসলে এই ভূতলের উপরে গাছ কিভাবে থাকে? অবশ্যই উল্লম্বভাবে থাকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বা সমকোণে থাকে। তো এই যে ব্যাপারটা, গাছটাকেই বলা হচ্ছে আসলে আমাদের উল্লম্ব তল বা রেখা বা উল্লম্ব রেখা। আর এখানে এটাকে বলা হচ্ছে ভূমিতল, এবং এই ভূমিতলে আমরা যে একটা মাত্র রেখা কল্পনা করছি সেটা হচ্ছে মূলত ভূরেখা। আমি তোমাদের বোঝানোর জন্য এই ফিগারটা আঁকলাম। আসলে বিষয়টা আমি আরেকটা ভাবে তোমাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখো আমাদের এই বোর্ডটা যে আছে, এই বোর্ডটাকে যদি আমরা ভূমিতল কল্পনা করি, এই ভূমিতলের উপরে আমরা যেভাবেই মনে করো আমরা এটাকে এভাবে একটা দাগ দিতে পারি বা এভাবে দাগ দিতে পারি অথবা এভাবে দাগ দিতে পারি। আবার আমরা চাইলে কিন্তু এভাবে বা তোমার ইচ্ছা মতো তুমি যেমন ইচ্ছে তেমন একটা দাগ নিতে পারো। তুমি যেভাবে একটা রেখা বা একটা দাগ টানো না কেন, সেই রেখা গুলোকেই মূলত বলা হচ্ছে ভূরেখা। কেন? কারণ আমরা এটাকে ধরে নিয়েছিলাম ভূতল দ্যাট মানে হচ্ছে আসলে কি, এটা হচ্ছে আমাদের সেই মাটি বা মাটির যে সারফেসটা, সেটা তার উপরে যে রেখাগুলো আমরা আঁকবো সেগুলো হবে কি মূলত ভূরেখা। ওকে, তাহলে আমরা মোটামুটি ভূরেখা সম্পর্কে বুঝতে পারলাম। তো অনেকগুলো ভূরেখার মধ্যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ভূরেখা। ওকে, এখন দেখো এই যে ভূরেখাটা আমরা আঁকলাম, কিভাবে আঁকলাম? এই ভূরেখাটা ছিল হচ্ছে ভূতলের উপরে। আচ্ছা, এই ভূরেখার উপরে আমি বলছিলাম যে মাটির উপরে কি থাকে? গাছগুলো কিভাবে থাকে? লম্বাভাবে, মানে কি? উল্লম্বভাবে, মানে কি? ঊর্ধ্বভাবে। সেজন্য আমরা বলছি যদি এই যে ভূরেখার উপরে আসলে লম্বভাবে কোনো কিছু একটা রাখা যেতে পারে, দ্যাট মিনস আসলে ব্যাপারটা এরকম যদি হয়, হ্যাঁ, মনে করো যদি এরকম ভাবে কোনো কিছু থাকে, মনে করো এটি হচ্ছে আমাদের সেই ভূমির যে সারফেসটা, সেটা এর উপরে মনে করো এই যে আমাদের একটা গাছ লম্বভাবে আছে, তাহলে এটাকে আমরা যখন বোর্ডে রিপ্রেজেন্ট করব সেটা কিভাবে করতে পারি? মনে করো আমরা এখানে এভাবে করে সেই গাছটাকে আঁকলাম, তাহলে এটাকে বলছি আমরা ভূরেখা। আর এই যে লম্বভাবে বা ঊর্ধ্বভাবে যে রেখাটা আঁকা হলো, সেই রেখাটাকেই বলা হবে ঊর্ধ্বরেখা। সো এটা কি হচ্ছে আমাদের ঊর্ধ্বরেখা, আর এটা হচ্ছে কি আমাদের ভূরেখা। আসলে এই দুইটা জিনিস আমি এত বারবার করে বোঝানোর কারণটা হচ্ছে, কোশ্চেন আসে যে ঊর্ধ্বরেখা এবং ভূরেখার মধ্যে সম্পর্ক কি, বা এদের মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল কত। সেই কোণটা কত হবে তোমরা বলো তো? এটা অবশ্যই 90 ডিগ্রি বা সমকোণ হবে। তার মানে আমরা বলতে পারি ঊর্ধ্বরেখা এবং ভূরেখা পরস্পর সমকোণে অবস্থান করে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এমসিকিউ বা
নৈবেত্তিক। আর একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে ভূরেখাকে আর কি কি নামে আমরা চিনি। ভূরেখাকে আর একটা ইম্পর্টেন্ট নামে ডাকা হয়, সেটা হলো শয়ন রেখা। শয়ন রেখা। অনেক সময় আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা বলে থাকে, স্যার এটাকে কিভাবে আমরা বুঝবো এটা শয়ন রেখা? আসলে দেখো, আমরা যদি একটু টেকনিক্যালি ব্যাপারটা ধরতে পারি, শয়ন মানে কি, মানে ঘুমানো বা শুয়ে থাকা। তো দেখো এই রেখাটা কি শুয়ে আছে না? তো এটা যদি শুয়ে থাকে তো এই রেখাকে অবশ্যই আমরা কি বলবো, শয়ন রেখাই বলবো। সো আসলে ভূরেখার অপর নামটা কিন্তু মূলত শয়ন রেখাই হবে। তাহলে গেল ভূরেখা এবং তার অপর নাম শয়ন রেখা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নৈবেত্তিক। আচ্ছা, তাহলে ঊর্ধ্বরেখাটা আমরা বুঝতে পারলাম, ভূরেখাটা আমরা বুঝতে পারলাম। এখন কোশ্চেনটা হচ্ছে, আসলে এই যে উল্লম্ব তল বা ঊর্ধ্ব তল আমরা লিখলাম, আচ্ছা ঊর্ধ্ব রেখারও আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলতে পারি উল্লম্ব রেখা। কেমন? ঊর্ধ্ব রেখার অপর নাম হচ্ছে উল্লম্ব রেখা। এখন কথা হচ্ছে, এই যে ঊর্ধ্ব রেখা বা উল্লম্ব রেখা আমরা চিনতে পারছি, ভূরেখা বা শয়ন রেখা চিনতে পারছি। প্রবলেমটা হচ্ছে উল্লম্ব তলটা আসলে কি? উল্লম্ব তল হচ্ছে, একটু খেয়াল করি আমরা, মনে করো এটা হচ্ছে আমাদের সেই গাছ বা ঊর্ধ্ব রেখা, আর এইটা ছিল কি আমাদের শয়ন রেখা বা ভূরেখা। এইটার মধ্যবর্তী দেখো এই যে সারফেসটা, এই যে এরা মানে আমরা যদি এখান থেকে এতটুকু দাগ টেনে দিই, তাহলে এখানে আমরা একটা সারফেস পাবো না? ওই সারফেসটাই হচ্ছে মূলত উল্লম্ব তল। তো ওই তলটা তো আমি আঁকাতে পাচ্ছি না, ওইটাকে আমরা এই বোর্ডে যখন আঁকি তখন এইভাবে করে আঁকি। ঠিক আছে, মনে করো এই জিনিসটা তুমি এই মাথাটা ধরে এরকম করে টেনে আনো, তাহলে কি আমরা একটা সারফেস পাবো, সেটা হচ্ছে আমাদের কি উল্লম্ব তল। তাহলে আমরা এটাকে বলতে পারি উল্লম্ব তল। তাহলে উল্লম্ব তল, ঊর্ধ্বরেখা, ভূরেখা, উল্লম্ব রেখা, শয়ন রেখা। টোটাল বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে আমরা আশা করছি পারবো। এবং আমরা দেখেছি আমাদের পর্যবেক্ষণে যে সব সময় এই জায়গাটাও থেকে অ্যাটলিস্ট একটা থেকে দুইটা এমসিকিউ আমরা পেয়ে থাকি। আচ্ছা, এটা ছিল আমাদের টাইপ 1। এখন আমরা যাব হচ্ছে টাইপ 2 তে। টাইপ 2 তে আসলে আমরা আলোচনা করব দুইটা কোণ নিয়ে। একটা কোণের নাম হচ্ছে উন্নতি কোণ, আর একটা কোণের নাম হচ্ছে অবনতি কোণ। আসলে উন্নতি কোণ কি আর অবনতি কোণ কি, ব্যাপারটা আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কারই মনে হয়। কারণ উন্নতি বলতে আমরা কি বুঝি? উপরের দিকে। অবনতি মানে কি বুঝি? নিচের দিকে, তাই না? একজনের উন্নতি হয়েছে বলতে আমরা আসলে কি বোঝাই? তার গ্রাফটা বা সে আসলে যে লেভেলে ছিল তার লেভেল থেকে উপরে উঠে গেছে। আর অবনতি বলতে বোঝায় তার লেভেলটা থেকে সে কি নিচে নেমে আসছে। এই বিষয়টাকে আমরা যদি খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাঙ্গেলের মাধ্যমে বা কোণের মাধ্যমে, সেগুলাকে বলা হবে উন্নতি কোণ বা অবনতি কোণ। মানে কি? মানে হচ্ছে উন্নতি কোণগুলা আসলে কি, এটা হচ্ছে আমি একটা সংজ্ঞা দিয়ে বোঝাতে চাই সবসময়। উন্নতি কোণগুলা কি, আসলে উন্নতি কোণের সংজ্ঞাটা এভাবে আমরা বলতে পারি যে ভূমিতলের উপরে কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা কোণ অঙ্কন করা হয়, মানে ভূমিতলের উপরে, ভূমিতলের উপর কোনো বিন্দুতে অঙ্কিত কোণ, ভূমিতলের উপরে অঙ্কিত কোণটা হচ্ছে কি অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ। তাহলে অবনতি কোণটা কি? ভূমিতলের নিচে কোনো বিন্দুতে অঙ্কিত কোণ। তাহলে ভূমিতলের উপরে কোনো বিন্দুতে অঙ্কিত কোণটাই হচ্ছে উন্নতি কোণ, আবার ভূমিতলের নিচে কোনো বিন্দুতে অঙ্কিত কোণটাই হচ্ছে কি অবনতি কোণ। আমি কিন্তু একটা বড় সংজ্ঞাকে শর্টকাটে এনেছি। তো এইটা আনার কারণটা কি? দেখো, আমরা অনেক আগেই শিখে ফেলেছিলাম যে এটাকে যদি আমি ভূমিতল ধরি, সেই ভূমিতলের উপর একটা ভূমি রেখা আঁকি, সেই ভূমি রেখার উপরে যদি আমরা একটা কোণ আঁকতে পারি কোনো একটা বিন্দুতে, আবার এই বিন্দুতে যদি আমি আরেকটা কোণ অঙ্কন করি, কি হচ্ছে দেখো, এই বিন্দুতেই আমরা কিন্তু কোণটা আঁকছি,
কিন্তু এই বিন্দুতে কি করছি আমরা উপরে একটা কোণ আঁকছি, আবার এই বিন্দুতে নিচে একটা কোণ আঁকছি। যখন আমরা উপরে কোণটা আঁকবো এই কোণটাকে কিন্তু বলা হবে এক্স্যাক্টলি উন্নতি কোণ। আর এই যে নিচে যে কোণটা তাকে বলা হবে অবনতি কোণ। তাহলে কোনো একটা বিন্দুতে কোনো একটা সারফেস বা লেন্থের উপরে বা রেখার উপরে যদি আমরা উপরের দিকে কোনো কোণ অঙ্কন করি সে কোণটা হবে উন্নতি কোণ, এবং নিচে যদি কোণ অঙ্কন করি সেটা হবে কি অবনতি কোণ। আচ্ছা, আমরা আর একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বুঝতে পারি। মনে করো এটা হচ্ছে তোমাদের ঘর বা রুম, যেখানে আমরা বসবাস করছি, বা আমাদের ক্লাসরুমে আমরা মনে করতে পারি। আমাদের ক্লাসরুমে দেখবে আমরা যেই ভূমি সারফেস আমাদের, এটা তো কি আসলে ফ্লোরটা, আর উপরে কি সিলিং, মানে হচ্ছে ছাদের সিলিং। তো আমরা যদি ভূমি থেকে সিলিং এর দিকে একটা দাগ টানি তাহলে একটা কোণ উৎপন্ন হয় না বলো? তাহলে এই যে কোণ উৎপন্ন হচ্ছে এটা কিভাবে উৎপন্ন হচ্ছে? এই যে সারফেসটা তার উপরের দিকে, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? আচ্ছা, অবশ্যই আমরা এটাকে উন্নতি কোণই বলবো। সিমিলারলি আবার দেখো এই যে আমাদের যে ছাদের যে সিলিং, সেই সিলিং থেকে আমরা যদি একটা কোণ আঁকতে পারি, মনে করি এটাই হচ্ছে আমাদের সেই সারফেস, এটা হচ্ছে আমাদের সেই ছাদ বা সিলিং, সেখান থেকে একটা কোণ অঙ্কন করছে। আসলে কোণটা কোথায় আঁকছে? নিচে আঁকছে না? হ্যাঁ, তো এই যে নিচে আঁকার কারণে এটা হয়ে যাবে কি আসলে অবনতি কোণ। ক্লিয়ার? আচ্ছা, আমি আরো একটা উদাহরণের সাহায্যে এই উন্নতি আর অবনতি বিষয়টা তোমাদেরকে টোটালি ক্লিয়ার করার চেষ্টা করব। মনে করো এটা হচ্ছে তোমাদের বাসা। তো তোমাদের বাসাটা মনে করো, সাপোজ মনে করলাম যে আমরা তোমাদের বাড়িতে 10 তলা বিল্ডিং, সেই 10 তলা বিল্ডিং এর উপরে তুমি দাঁড়িয়ে আছো। 10 তলা বিল্ডিং এর উপরে তুমি দাঁড়িয়ে আছো। তো তোমার সেকশনের এক বন্ধু বা বান্ধবী, সে কি করছে? আসলে নিচে দাঁড়িয়ে আছে। কি করছে? বলছে আমি তো এখানে আসছি, তুই কই? নিচে আয়। তো যখন তোমরা কানেকশনটা করবা, সেই কানেকশনটা কিভাবে হবে? এখান থেকে, এমন না? তাহলে দেখো তোমার বন্ধু যখন তোমাকে ডাকছে তখন তুমি কি করছো? এখান থেকে কিন্তু এখানে কথা বলছো, বা এই যে একটা কানেকশন হচ্ছে, এই কানেকশনটা কিভাবে হচ্ছে? এই তোমার এই বন্ধুর সাপেক্ষে এটা কিন্তু আসলে একটা উন্নতি কোণ হয়ে যাচ্ছে। আবার একই রকম ভাবে মনে করো এটা হচ্ছে আমাদের একটা যাই হোক, খুব একটা ভালো বিমান হলো না, মনে করলাম এটা একটা বিমান। তো এই বিমানের মধ্যে আমরা মনে করতে পারি যে তোমার এক বন্ধু এই বিমানে করে বাংলাদেশ থেকে আমেরিকাতে যাচ্ছে। তো ওই যেহেতু চলে যাচ্ছে, তুমি কি করছো? ছাদে উঠে তোমার বন্ধুকে সি আপ করছো বা বিদায় জানাচ্ছ, যে বন্ধু বিদায়। তো সেই ক্ষেত্রে দেখো একটা ব্যাপার ঘটছে, কিন্তু তোমার এই বন্ধুর সাপেক্ষে তোমার কিন্তু একটা অ্যাঙ্গেল বা একটা কোণ এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে। তো এই কোণটাকেই বলা হচ্ছে মূলত অবনতি কোণ, আর এই কোণটাকে বলা হচ্ছিল উন্নতি কোণ। তো আমার কাছে মনে হচ্ছে দেখো এখানে কি করছে, আমরা এই সারফেসের নিচে কোণটা আঁকছি, এই জন্য কিন্তু এটা অবনতি। আবার এই সারফেসের উপরে কোণটা আঁকছি, তাই কিন্তু দেখো এটা উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ, যেটা আমাদের টাইপ 2 ছিল, এটা কি তাহলে আমাদের সাথে ক্লিয়ার হলো? আমি আশা করছি তোমরা এই উন্নতি এবং অবনতি বিষয়টা টোটালি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের টাইপ 3 নাম্বার এমসিকিউতে। এখানে 3 নাম্বার এমসিকিউ টাইপে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সম্পর্ক। কিসের সম্পর্ক? সম্পর্ক হচ্ছে একটা ত্রিভুজের, বিশেষ করে সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক। সম্পর্কটা কার কার মধ্যে? বাহু ও কোণ। বাহু ও কোণের মধ্যে সম্পর্ক।
এটা আমরা হচ্ছে রেখেছি টাইপ 3-তে। এইটা আমার রাখার কারণটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে মনে রাখতে হবে বা তোমরা সবাই মনে রাখবে এই চ্যাপ্টার 10 এর মধ্যে এই টাইপ 3টা হচ্ছে একটা বেসমেন্ট। আমরা যদি এই টাইপটা ক্লিয়ার হই, দেখবে পরবর্তীতে আমরা টোটালি ক্লিয়ার হতে পেরেছি। ওকে, মনে করে নিলাম এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজ কোনটা। আমি যদি তোমাদেরকে এই কোশ্চেনটা করতাম, তোমাদের থেকে 99% আনসারটা এভাবেই আসতো যে স্যার এটা হচ্ছে আসলে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তাই না? তোমরা কিন্তু এই কোশ্চেনটাই করতে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। 99% কেসেই আমি দেখেছি আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দরা আসলে এই ধরনের আনসার দিয়ে থাকে। তো আজকে থেকে আমি বললাম কিন্তু প্রথমেই যে আমাদের টাইপ 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা কখনোই এভাবে করে কোনো জাস্টিফিকেশনে যাব না। কেন যাব না? কারণ দেখো এখানে কোনো কোণ কিন্তু দেওয়া নাই। তো আমি যদি কোনো কারণে বলতাম যে কোণটা এখানে আছে, যদি আমি বলি কোণটা এখানে আছে, তখন তোমরা কি বলবে? তোমরা বলবে আচ্ছা আচ্ছা স্যার ভুল হয়ে গেছে, এইটা আসলে লম্ব হবে, এইটা হবে লম্ব, এইটা হবে ভূমি, তাই না? তখন তোমরা বলতে আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই দশম অধ্যায়ের ক্ষেত্রে। কারণ দশম অধ্যায়ে এই যে মানে কোণের প্লেসমেন্টটা, কোণের যে অবস্থানটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দুইটা সার সংক্ষেপ নিতে পারি। আমাদের প্রথম সার সংক্ষেপটা হতে পারে যে, সার সংক্ষেপটা এমন হতে পারে যে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু, সেটাকে আমরা বলবো অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। এবং আমরা যে রেসপেক্টিভ যে অ্যাঙ্গেলটার কথা বলছি বা আমরা যে কোণের কথা বলছি, সেই কোণের বিপরীত বাহুটা হবে হচ্ছে লম্ব। তার মানে আমরা যে কোণের কথা বলছি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি থিটা, কোণের বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব। এই দুইটাই মূলত আমাদের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে স্যার ভূমির কথা কেন বললেন না? আসলে ভূমির কথা বলার তো কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমরা চিনে ফেলতে পারছি যে আসলে 90 ডিগ্রি এর অপোজিটটা হবে হচ্ছে অতিভুজ, এবং এই যে কোণটা তার বিপরীতটা হবে হচ্ছে লম্ব। তাহলে বোঝাই যাচ্ছে এই যে কোণ যেটা, সে কোণের সাথে যে থাকবে সেই হচ্ছে মূলত ভূমি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন চলে যাব টাইপ 4-এ। এবং টাইপ 4-এও আমি মূলত আমি বাহু ও কোণের সম্পর্কটাই বলবো, বাট মেইনলি এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি বাহু ও কোণের সম্পর্ক, এবং আমরা আরেকটা সম্পর্ক এখানে অ্যাড করছি। সেই সম্পর্কটা হচ্ছে লম্ব এবং ভূমির মধ্যেকার সম্পর্ক। লম্ব ও ভূমি। লম্বটা মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে। লম্ব ও ভূমির মধ্যে সম্পর্ক, আমরা এই দুইটা সম্পর্ককে রেখেছি টাইপ 4-এর মধ্যে। আসলে এই যে টাইপটা, এটা আসলে কি বোঝাচ্ছে? দেখো, মনে করলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণ, এবং এই যে আমাদের কোণটা, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এ বি সি। সিমিলারলি মনে করলাম, আচ্ছা এত বড় দরকার নেই, মনে করলাম এখানে আমাদের যে কোণটা আছে সেটা হলো
30 ডিগ্রি এবং এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, ব্যাপারটা আসলে কি হচ্ছে আমরা একটু সবার আগে বুঝে ফেলি। সেটা হচ্ছে আমরা যেই প্রথম চিত্রটা এঁকেছি, এই প্রথম চিত্রে 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত যে বাহুটা, তাকে আমরা কি বলবো? অতিভুজ। এবং এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটাকে আমরা থিটা বলছি, এই থিটার বিপরীত বাহুটাকে আমরা কি বলবো? লম্ব। ভুজটা লিখেই দিই। ওকে, আর এটা তাহলে কি হবে? অবশ্যই এটা ভূমি হয়ে যাবে। অনুরূপ ভাবে আমরা এখানেও এটাই বলবো যে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এবং এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো আমি প্রথমেই বাহু এবং কোণের যে সম্পর্কটা সেটা আমি জাস্টিফাই করে দিলাম, কারণ এটা আমাদের টাইপ 3 এর কথা ছিল। টাইপ 3 এর কাজ আমাদের শেষ। টাইপ 4 এ এখন আমরা আসছি। টাইপ 4 এর সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে সম্পর্ক লম্ব এবং ভূমির মধ্যে। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্কটা আসলে কি? দেখো, লম্ব আর ভূমি, আমাদের যদি এটা 45 ডিগ্রি হয়, তাহলে আমরা বলে ফেলি সবসময় 45 ডিগ্রি হলে আমাদের ভূমি আর লম্ব তারা পরস্পর সমান হবে। এই কথাটা আমরা বলে ফেলি। যদি এমন হয় তাহলে লম্ব আর ভূমি সমান হবে। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে কেন এটা হবে? তোমরা কি কেউ ধরতে পারছো কেন এটা আসলে, কেন এটা 45 হলে এটা অবশ্যই ভূমি আর লম্ব সমান হবে? এক্স্যাক্টলি, অনেকেই ধরতে পেরেছো। তারপর আমি তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, এটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, আমাদের দেখো সব তিন কোণের সমষ্টি কত? 180। 180 থেকে তুমি 90 আর 45 বাদ দিলে দেখবে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাও কিন্তু 45 ডিগ্রি হবে। তো দেখো 45, তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের এই দুইটা লেন্থ বা দুইটা বাহু সমান। তো এই দুইটা বাহু সমান হওয়ার অর্থ কি? এই দুইটা বাহু সমান হওয়ার অর্থ হচ্ছে এরা মূলত সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা বাহু অবশ্যই সমান হবে। ওই কারণেই আমরা বলছি যে আমাদের ভূমি আর লম্ব সমান। কখন? যখন কিনা অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। আচ্ছা, যখন 30 ডিগ্রি হবে তখন কি হবে? দেখো, আমরা বুঝতেই পারছি যখন 30 ডিগ্রি হচ্ছে, লম্বটা কিন্তু ভূমি থেকে ছোট হয়ে গেছে। তার মানে আসলে ভূমিটা বড় হবে লম্ব থেকে। আচ্ছা, আমি পুরাটাই লিখি। ভূমিটা বড় হচ্ছে কি? লম্ব থেকে। ওকে, এবং এখানে যেটা দেখছি আমরা, লম্বটা বড় হবে ভূমি থেকে। কেন? কারণ এখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আচ্ছা, তোমাদের কাছে যদি মনে হয় এই বিষয়টা আমি ক্লিয়ার হচ্ছি না এখনো, তো তোমরা একটা কাজ করবে, একটা চাঁদা নেবে। চাঁদা নিয়ে 15 ডিগ্রি আঁকবে, 85 ডিগ্রি আঁকবে। আঁকার পরে দেখবে এই বিষয়টা তোমাদের কাছে কত বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং আমি এই টোটাল বিষয়টা বলার কারণ হচ্ছে একটাই, আমরা এখান থেকেও মূলত দুইটা আসলে সামারাইজেশন বা সার সংক্ষেপে যাব। সেই প্রথম সার সংক্ষেপটা হচ্ছে আমাদের যদি কোনো অ্যাঙ্গেল 45 ডিগ্রি এর থেকে বড় হয়, কি বললাম আমরা? অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি থেকে বড় হয়, বড় হলে কি হবে? বড় যদি হয় তাহলে ভূমিটা বড় হবে লম্ব থেকে। 45 থেকে বড় মানে কি? 60, 45 মানে কত? 50, 60, 70, 80, 90 এরকম না? তো সেই ক্ষেত্রে কি হবে? আসলে লম্বটা বড় হবে ভূমি থেকে। লম্ব বড় হবে ভূমি থেকে। আর আরেকটা কেস হচ্ছে যদি 45 ডিগ্রি থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে কি হবে? যদি অ্যাঙ্গেলটা 45 থেকে ছোট হয় তাহলে কি হবে? লম্ব থেকে ভূমিটা বড় হবে। লম্ব থেকে ভূমিটা বড় হবে। এটা হচ্ছে আমাদের এই টোটাল বিষয়টা বা টাইপ 4 এর সিদ্ধান্ত, বা এটা হচ্ছে আমাদের বলতে পারো সামারাইজেশন।
ঠিক আছে। তো আমরা কিন্তু মোটামুটি 4টা টাইপ, খুব ইম্পর্টেন্ট 4টা টাইপ শিখে ফেললাম। ওকে, নাও উই আর গোয়িং ফর চ্যাপ্টার টাইপ 5। টাইপ 5, টাইপ 5-এ এসে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের এই যে চ্যাপ্টারটা, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা করার জন্য আমাদের কতগুলো সূত্র মুখস্থ করতে হবে বা আমরা কিভাবে ওই সূত্রগুলো মুখস্থ করব, এটা তোমাদের সবসময় মাথায় থাকে বা চেষ্টা করো। সেটা হলো আমি বলে দিই, এই অধ্যায়টা কমপ্লিট করার জন্য তোমাদের মাত্র 3টা সূত্র জানতে হবে: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট করার জন্য এই 3টে সূত্রের বাইরে কোনো সূত্র লাগবে না, ঠিক আছে। তো এই যে 3টা সূত্র, সাইন থিটার সূত্র কি, কস থিটার সূত্র কি, ট্যান থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এখন অনেকেই বলো যে স্যার আমি তো আসলে এই সূত্রগুলো কোনোভাবেই মনে রাখতে পারছি না, কি করা যেতে পারে? তাদের জন্য এটা, সাগরে লবণ অধিক। এটিকে আমরা জানি, সাগরে কি আদৌ লবণ পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। সাগরে প্রচুর পরিমাণে লবণ পাওয়া যায় এবং এটাই সত্য যে আমরা সাগরের থেকেই লবণ পাই এবং সেই লবণ দিয়েই মূলত আমাদের যে নৈমিত্তিক বা নিত্য নৈমিত্তিক যে চাহিদা সেটা পূরণ করে থাকি। এরপর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো কবরে ভূত অধিক। আচ্ছা, কবরে ভূত অধিক কথাটা আসলেই ভ্যালিড না, কারণ হচ্ছে কবর খুবই পবিত্র একটা জায়গা। তারপর আমরা আমাদের এই ম্যাথের জন্য কবরে ভূত অধিকটা শিখে নিব এবং সেই ভূতের একটা ডেফিনেশন এনে দিচ্ছে, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত। আচ্ছা, অনেকেই হয়তো এই বিষয় সম্পর্কে খুবই ক্লিয়ার, আবার অনেকেই ভাবছো স্যার এগুলো কি লিখছেন, এটা তো ম্যাথ ক্লাস হচ্ছে, এটা তো আর ইসের ক্লাস হচ্ছে না, এটা তো কিসের ক্লাস বলা যেতে পারে, এটা তো কোনো ছন্দের ক্লাস হচ্ছে না। আসলে ম্যাথ আসলে ছন্দেরই ক্লাস। কেন? দেখো, সাগরের লবণ অধিক, আমি এই কথাটা কেন লিখলাম? এই সাগর থেকে আমরা মনে রাখবো সাইন, আর লতে মনে রাখবো আমরা লম্ব, আর অতে আমরা মনে রাখবো অতিভুজ। তার মানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। ক্লিয়ার? কবরে ভূত অধিক, এই ক দিয়ে আমরা মনে রাখবো কস থিটা ইকুয়াল ভূ দিয়ে আমরা মনে রাখবো ভূমি, আর অ দিয়ে আমরা মনে রাখবো অতিভুজ। তার মানে হচ্ছে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তার মানে কবরে ভূত অধিক। তারপরে মনে রাখবো টেরা লম্বা ভূত, তার মানে ট্যান থিটা ইকুয়াল লম্বা আর ভূত, দ্যাট ইজ লম্ব বাই কি বলো? এক্স্যাক্টলি লম্ব বাই ভূমি। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ বিকজ অফ সাগরে লবণ অধিক, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তার মানে কি হচ্ছে কবরে ভূত অধিক, এবং টেরা লম্বা ভূত মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তো তোমরা এই ছন্দটা থেকে এই 3টে ফর্মুলা আমাকে মুখস্থ করে দিবে, তাহলে আমি তোমাদেরকে এই সিওরিটি দিতে পারবো এই চ্যাপ্টার 10-এ তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এটা আমাদের শেষ হলো। টাইপ 5 কমপ্লিট। আচ্ছা, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তোমাদের অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাট ডোন্ট ওয়ারি, আমরা খুব কাছাকাছি শেষ করে দেবো এখনই। আচ্ছা, আমরা এখন টাইপ 6-এ আসছি। টাইপ 6-এ আমি খুব মজার একটা ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আমি কোশ্চেনটা লিখলাম না, আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিই। মনে করো এখানে আমাদের সূর্য, ওকে, এবং এখানে আমাদের ভূমি। ভূমির উপরে মনে করো একটা খুঁটি মনে করো আর কি, মানে আছে বৈদ্যুতিক খুঁটি আমরা ধরতে পারি। ধরলাম একটা খুঁটি যেখানে কোনো বৈদ্যুতিক তার সংযুক্ত করা
হয়নি। তো এই যে খুঁটিটা ভূমির সাথে আছে, এখন কথা হচ্ছে এই খুঁটিটা যে ভূমির সাথে থাকলো, সেখানে যদি উন্নতিকোণ 45 ডিগ্রি হয়, কোশ্চেনটা কি বললাম, উন্নতি কোণ যদি উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, যেখানে আমি বলে দিচ্ছি খুঁটিটা হলো 20 মিটার, 20 মিটারের একটা খুঁটি এখানে আছে, এবং উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই খুঁটির তো একটা ছায়া পড়বে, সেই ছায়ার দৈর্ঘ্য কত? অনেকেই হয়তো আমি এই কোশ্চেনটা লেখার সাথে সাথে বলে ফেলেছো আনসার, যারা বলেছো তাদেরকে ধন্যবাদ, যারা এখনো ধরতে পারোনি তাদেরকে একটু বলি। আসলে এই খুঁটিটা যখন এখানে থাকবে, দেখো আমি হাতটা রাখছি না, তো দেখো হাতের একটা ছায়া কিন্তু এখানে পড়ছে, তো খুঁটিটা যখন এখানে রাখবো, খুঁটির একটা ছায়া দিকে পড়বে, ধরলাম সেই ছায়াটা হচ্ছে এরকম, মানে এখানে এই ছায়াটা এই পর্যন্ত পড়েছে, মানে এটা হচ্ছে আমাদের সেই ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আমাদের এই ছায়ার দৈর্ঘ্যটা বের করতে হবে। কিভাবে বের করবো ছায়ার দৈর্ঘ্যটা? যেখানে একটা কথা বলেই দেওয়া আছে, আমাদের এইটা হবে হলো 45 ডিগ্রি। তাহলে দেখো এটা যদি 45 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, আমি একটা ফর্মুলা শিখেছিলাম কি, 45 ডিগ্রি হলে ভূমি আর লম্ব সবসময় এক্স্যাক্টলি সমান হবে, ভূমি আর লম্ব সবসময় সমান হবে। সেই কারণে আমরা একবারেই বলবো উত্তর 20 মিটার, উত্তর 20 মিটার। কেন? কারণ আমরা আগেই শিখে এসেছিলাম যখন 45 ডিগ্রি হবে তখন ভূমি আর লম্ব সমান হবে, তার মানে 45 ডিগ্রি হয়েছে, তাহলে আমাদের উত্তর হবে কত? 20 সেন্টিমিটার। ওকে, 20 মিটার। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যদি এখানে ছায়ার দৈর্ঘ্য বলা হতো 30 ডিগ্রি, তাহলে আমরা কি করতাম? 30 ডিগ্রি হলে আমরা কি করতাম? দেখো যদি 30 ডিগ্রি হতো, সেই ক্ষেত্রে আমাদের ভূমিটাই বের করতে হতো। প্রথম কথা, যদি 30 ডিগ্রি হতো তাহলে ফিগারটা কি এমন হতো না, তখন ফিগারটা কেমন দাঁড়াতো? তখন ফিগারটা হয়ে যেত এমন। ঠিক আছে, হয়ে যেত। কারণ কি? কারণ আমাদের ভূমিটা লম্ব থেকে বড় হতো। কি হতো আমরা বললাম, এই ক্ষেত্রে 30 ডিগ্রি যেহেতু আছে, ভূমিটা বড় হবে লম্ব থেকে। আমরা এটা তো আগে থেকে জানি, ভূমিটা বড় হবে লম্ব থেকে। এখন তুমি অপশন গুলাতে চলে যাও, দেখবে অপশনে বলা আছে যে অপশন ক 20 মিটার, অপশন খ 18 মিটার, অপশন গ 15 মিটার, অপশন ঘ এটা মনে করো গ্রেটার দেন 20 কিছু একটা আছে, সাপোজ 37, সাপোজ, আই ডোন্ট নো আসলে আনসারটা কেমন হবে, বাট আমরা মনে করে নিলাম। তাহলে আমাদের কিন্তু চোখ বুঝেই আমরা এই ম্যাথটা কখনোই ক্যালকুলেশন করতে হবে না। আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন না করে কি বলবো, ডিরেক্টলি বলবো এইটা হবে আনসার। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু 30 ডিগ্রি, তাহলে ভূমিটা অবশ্যই লম্ব থেকে বড় হবে। লম্ব যেহেতু 20, তার মানে ভূমিটা অবশ্যই কি হবে, 20 থেকে বড় হবে। তো দেখো আমাদের কোনো অপশন কি 20 থেকে বড় আছে? হ্যাঁ, একটাই আছে, তাহলে এটা হবে আমাদের আনসার। এইগুলাই কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন। আচ্ছা, আর একটা ব্যাপার, আমি তাহলে এটা মনে বলতে হবে না, যদি 60 ডিগ্রি হয় তাহলে কি হবে? তখন আবার ফিগারটা কিন্তু এমন হবে না, ফিগারটা হয়ে যাবে, ভালো হলো না ফিগারটা, ফিগারটা কিন্তু হয়ে যাবে এমন। এবং সেক্ষেত্রে আমরা কি বলবো, 60 ডিগ্রি হলে আসলে লম্বটা বড় হবে ভূমি থেকে। তখনও তোমরা চেক করে দেখবা যে আসলে কি অবস্থা দাঁড়ায়। এখানে আছে ধরো 20, মনে করো 25 মিটার, এখানে আমাদের 37 ছিল, থাক, মিটার, 37 মিটার, এটা মনে করো 18, আর আমরা মনে করি নি 30 মিটার। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, আমাদের কিন্তু ভূমি থেকে লম্ব, তার মানে লম্ব থেকে
এটা তো লম্ব 20, তো তার থেকে ছোট কিছু একটা আমাদের আনসার হবে। তো দেখো ছোট কিন্তু একটাই আছে, তাই আমাদের আনসার কিন্তু এটাই হবে। এখন কথা হচ্ছে যদি স্যার এমন না থেকে দুইটা ছোট দিয়ে ফেলে তাহলে কি করব? একটা ছোট না দিয়ে দুইটা করলো, তখন আমরা কি করব? ইটস এ ভেরি গুড অ্যান্ড ভ্যালিড পয়েন্ট। তখন আমরা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন? এখানে হচ্ছে আমাদের ভূমিটা বের করতে হবে। কি কি দেওয়া আছে? উন্নতি কোণ দেওয়া আছে এবং কি দেওয়া আছে? উন্নতি কোণ এবং লম্ব দেওয়া আছে, তাই তো? আচ্ছা, উন্নতি কোণ আর লম্ব যদি দেওয়া থাকে আমরা কি ভূমি বের করতে পারবো না? দেখো ভূমি আছে, এটা কি এটা ভূমি, এটা লম্ব। ফর্মুলা কি? tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। tan কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল লম্ব কত? 20, ভূমি কত আমাদের বের করতে হবে। tan 60 ভ্যালু কত? √3 ইকুয়াল 20 বাই ভূমি, और ভূমি ইকুয়াল 20 বাই √3। ক্যালকুলেশন করো, যা পাবো সেটাই আনসার। বিষয়টা বোঝা গেছে? এইভাবে করে আমরা ভ্যালুগুলা বের করতে পারবো। আসলে এই যে ব্যাপারটা আমি প্রসেসটা দেখলাম, এই প্রসেসটা হচ্ছে আমাদের টাইপ 7 এবং আমাদের এটাই হচ্ছে লাস্ট টাইপ। আমাদের লাস্ট টাইপ হচ্ছে হাউ টু ফাইন্ড দ্য ভ্যালুস অর হাউ টু ওয়ার্ক দ্য ফর্মুলাস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো আমাদের টাইপ 7 অ্যান্ড লাস্ট টাইপ। এখানে আমি তোমাদের জন্য একটা কোশ্চেন দিতে চাচ্ছি। কোশ্চেনটা মনে করো এরকম একটা কোশ্চেন আছে, এ বি সি, এটা মনে করো 90 ডিগ্রি, এটা মনে করো 60 ডিগ্রি, এটা হলো 6 একক। তো আমাদের কোশ্চেন হচ্ছে এ বি ইকুয়াল হোয়াট, খ নম্বর কোশ্চেন হচ্ছে বিসি ইকুয়াল হোয়াট, গ নম্বর হচ্ছে এ বি সি এর ক্ষেত্রফল কত। এবিসি এর ক্ষেত্রফল কত? তো দেখো এই ধরনের কোশ্চেন যখন আমাদের সলভ করতে বলবে আমরা কিভাবে করব? খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। আমাদের প্রথমে বলছে কি এবি বের করো। আচ্ছা, এবি বের করা মানে কি? এটা বের করতে হবে। এটা আসলে কি? লম্ব। এটা কি? ভূমি। এটা কি? অতিভুজ। এগুলো আমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই। অতিভুজ আর লম্বের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কটা কি? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা কি? অবশ্যই আমরা যাব হচ্ছে কি সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই 6। সাইন 60 ভ্যালু কত? √3 বাই 2 ইকুয়াল এবি বাই 6। and finally the answer of AB will be 6। যদি এদিকে চলে আসে মাল্টিপ্লাই করবা তাহলে দেখবা √3 বাই 3√3 এসেছে। এটা হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের আনসার। কি করলাম আমরা? শুধু দেখলাম আসলে কে কি আছে, লম্ব আর অতিভুজ রিলেশনশিপটা কার কাছে যাবে? সাইনের কাছে যাবে, শেষ। সিমিলারলি আমরা যখন দেখবা এই 2 নাম্বার কোশ্চেনটা করতে যাব তখন কিন্তু আমাদের বলা হচ্ছে ভূমির সাথে অতিভুজের রিলেশনশিপটা। তো ভূমির সাথে অতিভুজের রিলেশনশিপের জন্য আমরা কোথায় যাব? cos থিটা, cos 60 ডিগ্রি ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তার মানে কি হাফ ইকুয়াল ভূমি বাই 6। তার মানে বিসির ভ্যালু কত? 3। তাহলে আমরা কিন্তু এগুলো পেয়ে গেলাম। নাম্বার 3 কোশ্চেন হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল কত। তো আমার কাছে মনে হয় এটা আসলে আমাদের সবাই পারবা। তারপর আমি একটু দেখাই দিতে চাচ্ছি গ নাম্বারটা। গ নাম্বারটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব নিতে পারি আমরা, কারণ এটা তো উচ্চতাই। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির ভ্যালু মানে বিসির ভ্যালু কত এসেছে? 3। আর লম্বর ভ্যালু কত এসেছে? 3√3। ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশন করো।
9√3/2. So that is our answer of the question number গ। তাহলে দেখো আমরা আসলে আজকে টোটাল অধ্যায় 10-এর উপরে মোটামুটি একটা একটা ইন এ নাটশেল আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সেটা টোটালটাই নৈবেদ্যিকের উপরে ছিল। আমি আশা করছি তোমাদের এই লেকচারটা খুবই প্রয়োজন বা উপকারে এসেছে। ধন্যবাদ সবাইকে। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।